মানুষের জনন, রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ হোমোসেপিয়েন্স। যেহেতু মানুষ ইউনিসেক্সুয়াল অ্যানিমাল, অতএব এদের ক্ষেত্রে মেল ফিমেল পার্থক্য রয়েছে। সেই হিসাবে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দু রকম রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাদের সম্বন্ধে আমরা জানবো। এছাড়াও যেহেতু সন্তান ধারণ করার ক্ষমতা কেবলমাত্র স্ত্রীদেহে বর্তমান, অনলি ফিমেল তারা তাদের ইউটেরাসের মধ্যে সন্তানকে গ্রো করতে পারে, অতএব ফিমেলের বডিতে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ছাড়াও তাদের মধ্যে কিছু কিছু চেঞ্জেস হয়, যে চেঞ্জেসগুলো সম্বন্ধেও আমরা কিন্তু ইন ডিটেলস জানবো। এছাড়াও ফার্টিলাইজেশন প্রসেস, ফার্টিলাইজেশন কিভাবে হয় এবং ফিটাসের ডেভেলপমেন্ট কিভাবে হয় ইউটেরাসের মধ্যে, সেগুলো সম্বন্ধে বেসিক আইডিয়া একটু থাকা দরকার এবং সেটা জানতেও হবে। মানুষের একটা নির্দিষ্ট বয়সের পর, সে ছেলেদের হোক বা মেয়েদের হোক, একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু মেল রিপ্রোডাক্টিভ অর্গান এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ধীরে ধীরে ম্যাচিওর হতে শুরু করে দেয় এবং থ্রু আউট দ্য লাইফ, একটা নির্দিষ্ট এজ পর্যন্ত কন্টিনিউয়াস থ্রু আউট দ্য লাইফ নয়, থ্রু আউট দ্য ইয়ার রিপ্রোডাক্টিভ অর্গানগুলো পুরোটাই অ্যাক্টিভ থাকে। নির্দিষ্ট সময় রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ম্যাচিওর হতে শুরু করে দেয়, সেটাকে পিউবার্টি বলা হয়, যেটা ছেলেদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট থাকে, মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 14 বছর বয়সের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছর বয়স। এই বয়সের মধ্যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ধীরে ধীরে ম্যাচিওর হতে শুরু করে দেয়। অ্যাকচুয়ালি ম্যাচিওর হওয়ার কারণে কিন্তু পিটুইটারি হরমোনের অ্যাক্টিভেশন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে পিটুইটারি হরমোনগুলো ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করে দেয়, যার ফলে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ধীরে ধীরে পরিণত হতে শুরু করে দেয়। এই যে নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট এজ, এটাকে বলা হয় পিউবার্টি। আর এই সময় মেল ফিমেল বডিতে বিভিন্ন রকম চেঞ্জ আসতে শুরু করে দেয়। সেই চেঞ্জগুলো হরমোনাল চেঞ্জ, টেস্টোস্টেরন হরমোনের ফাংশন পড়তে গিয়ে এই ধরনের চেঞ্জগুলো সম্বন্ধে অলরেডি আমরা একটু আধটু জেনে ফেলেছি। আর যেমন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেক্স অর্গান, আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমাদের মানুষের ক্ষেত্রে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান যেটা টেস্টিস, আর ফিমেল বডিতে প্রাইমারি বা মেন রিপ্রোডাক্টিভ অর্গান দ্যাট ইজ ওভারি। এই টেস্টিস, ওভারি এবং তার সঙ্গে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান বা সহযোগী রিপ্রোডাক্টিভ অর্গান যেগুলো রয়েছে মেল এবং ফিমেল বডিতে, সেই রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর প্রত্যেকটা সম্বন্ধে একটু একটু করে আইডিয়া আমাদের তৈরি করে নিতে হবে, প্রত্যেকটা সম্বন্ধে একটু করে জানতে হবে। সেকেন্ডারি সেক্স অর্গান যেগুলো রয়েছে মেল বডিতে, সেগুলোর মধ্যে তোমার টেস্টিস ছাড়া বাকি যে অঙ্গগুলো, সেগুলোর নাম আমরা ধীরে ধীরে জানবো। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মেন রিপ্রোডাক্টিভ অর্গান টেস্টিসটা আমাদের দেহের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে। টেস্টিস দেহের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে। অ্যাকচুয়ালি যখন আমরা জন্মাই, তার জন্মানোর মাসখানেক আগে পর্যন্ত টেস্টিস কিন্তু বডি ক্যাভিটি বা উদর গহ্বরের মধ্যে অবস্থান করে। টেস্টিস বডি ক্যাভিটি বা উদর গহ্বরের মধ্যে অবস্থান করে, কিন্তু জন্মানোর 1 মাস আগে থেকে বডি ক্যাভিটি থেকে ইঙ্গুইনাল ক্যানাল নামক একটা ক্যানাল রয়েছে, ইঙ্গুইনাল ক্যানালের মাধ্যমে টেস্টিসটা ধীরে ধীরে মানে বডি ক্যাভিটি বা অ্যাবডোমিনাল ক্যাভিটি, সেখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে দেয় এবং স্ক্রোটাম নামক থলির মধ্যে এসে ওটা রেস্ট নেয়। যদি কোনো কারণে স্ক্রোটাম নামক থলির মধ্যে টেস্টিস আসতে না পারে, অনেক সময় আসে না, বাই চান্স, যে ইঙ্গুইনাল ক্যানাল যেটা রয়েছে উদর গহ্বর থেকে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে স্ক্রোটাম থলি পর্যন্ত একটা কানেক্টর রয়েছে, যেটাকে ইঙ্গুইনাল ক্যানাল বলা হয়। এই ইঙ্গুইনাল ক্যানালের মধ্য দিয়ে টেস্টিস যদি দেহের বাইরে বেরিয়ে না আসে, সেক্ষেত্রে পরবর্তীকালে সমস্যা দেখা যায়। সেই জন্য সঙ্গে সঙ্গেই ওটাকে অপারেশন করে, বাচ্চাদের ক্ষেত্রে অপারেশন করে ওটাকে টেস্টিসটাকে দেহের বাইরে নামিয়ে দেওয়া দরকার। অনেক সময় হয় কি, ওটা একটা টেস্টিসও দেহের বাইরে নামে না, নিচে নামে না, তখন থাকে বলে অ্যানর্কিটিজম, এটা একটা ডিজিজ, অ্যানর্কিটিজম। আর একটা টেস্টিস না নামুক বা দুটো টেস্টিসই না নামুক, কোনো টেস্টিসই যদি শুক্রাশয় দেহের বাইরে নিচে না নামে, স্ক্রোটামথলিতে না আসে, তখন থাকে বলে ক্রিপ্টর্কিটিজম। ক্রিপ্টর্কিটিজম ইজ এ ডিজিজ, যেক্ষেত্রে শুক্রাশয় দুটো দেহের বাইরে নামে না, ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে বা অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যেই অবস্থান করে। সেক্ষেত্রে অ্যাবডোমিনাল ক্যাভিটি বা ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে অবস্থানকালে পরবর্তীকালে ইঙ্গুইনাল হার্নিয়া বলে একটা রোগ দেখা যায়। হার্নিয়া নাম শুনে থাকবে হয়তো অনেক, হার্নিয়ার অনেকগুলো কারণ আছে, এটাই একমাত্র কারণ নয়, তবে এটা একটা কারণ, যেক্ষেত্রে ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে টেস্টিসটা হয়তো একটা দেহের বাইরে নেমে এসেছিল আর একটা দেহের বাইরে নামেনি। টেস্টিস দেহের বাইরে নেমে আসার কারণটা কি, প্রয়োজন কেন? টেস্টিস দেহের বাইরে বডি টেম্পারেচার, আমাদের নর্মাল যে বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস, এই 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া হতে পারে না। এর থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম, 3 to 4 মানে সেন্টিগ্রেড টেম্পারেচার লেস,
যেটা বডিতে যদি 37 হয় সেক্ষেত্রে 34 আর 33 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা হতে পারে। আদারওয়াইজ স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা হয় না। সেই জন্য যদি মানে ঠান্ডা হয় সেক্ষেত্রে টেস্টিসটা বডি ওয়াল অ্যাটাচড হয়ে দেহের সংলগ্ন হয়ে টেম্পারেচারটা গেইন করে নেয়। ওই নির্দিষ্ট টেম্পারেচারে স্পারমাটোজেনেসিস হতে পারে, কিন্তু বডি টেম্পারেচার যেহেতু বেশি সেই জন্য টেস্টিস দেহের বাইরে থাকে, কখনোই দেহের ভিতরে থাকে না। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে ওভারি দেহের ভিতরেই অবস্থান করে, কারণ উজেনেসিস প্রক্রিয়াটা বডিতে নর্মাল টেম্পারেচারেই হয়, কিন্তু স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া বডি টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে কিন্তু স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা হয়। সেই জন্য টেস্টিস দেহের বাইরে অবস্থান করে। একটা ভিডিও যদিও আমার চ্যানেলে আছে, সেটার লিঙ্কটা আমি দিয়ে দেবো। দেখো, লম্বচ্ছেদ যদি করা হয় টেস্টিসের একদম ওয়াল সংলগ্ন কিছু সেপ্টা রয়েছে, সেপ্টা যার মধ্যে সেমিনিফেরাস টিউবিউলগুলো অবস্থান করছে। টেস্টিসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেমিনিফেরাস টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউলের মধ্যেই কিন্তু স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা হয়, সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। কারণ সেমিনিফেরাস টিউবিউল জটিল জড়িয়ে থাকে, পেঁচিয়ে থাকে অনেকগুলো সেমিনিফেরাস টিউবিউল পরপর টেস্টিসকে লম্বচ্ছেদ করলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে পার্ট রয়েছে, খোপ করা রয়েছে, ওই খোপগুলোর মধ্যে প্রত্যেকটা মধ্যে সেমিনিফেরাস টিউবিউল অসংখ্য পেঁচিয়ে রয়েছে। এই সেমিনিফেরাস টিউবিউলগুলো প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবিউল থেকে একটা নল বেরিয়ে এসে তারপরে গিয়ে একটা জাল তৈরি করেছে। স্ট্রেট টিউবিউলগুলো পরস্পরের সঙ্গে ইন্টারকানেক্টেড হয়েছে, তারপরে একটা জায়গাতে সেটাকে বলে রেটি টেস্টিস বা জালক শুক্রাশয়। তাহলে সেমিনিফেরাস টিউবিউল, তারপরে স্ট্রেট টিউবিউল, তারপর রেটি টেস্টিস বা জালক শুক্রাশয়। মানে রেটি টেস্টিস বা জালক শুক্রাশয় থেকে অসংখ্য ভাষা ইফারেন্সিয়া বেরিয়েছে। ওই ভাষা ইফারেন্সিয়া গুলো পরস্পরের সঙ্গে কানেক্টেড হয়ে একটা মোটা নল তৈরি করেছে, যাকে বলে এপিডিডাইমিস। দেখতে পাচ্ছ নিশ্চয়ই এপিডিডাইমিস গুলো তারপরে আবার সোজা বেরিয়ে চলে এসছে, যেটাকে তোমার নাম দেওয়া হয়েছে শুক্রনালিকা বা ভাস ডিফারেন্স। মনে রাখবে এটা কিন্তু লাস্টে ভাস ডিফারেন্স। আগে ছিল বহির্মুখী শুক্রনালিকা ভাষা ইফারেন্সিয়ার পরে এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স। এই পরপর নামগুলো প্রত্যেকটা জেনে রাখতে হবে। এই শুক্রাশয়ের লম্বচ্ছেদ করলে আউটার মোস্ট লেয়ার, যেটা কভারিং রয়েছে, উপরের আবরণ রয়েছে, আবরণটার পরে অসংখ্য সেপ্টা রয়েছে, সেপ্টা বা ব্যবধায়ক ছোট ছোট সেপ্টা। এই সেপ্টাগুলো শুক্রাশয়ের ভিতরে অসংখ্য পার্টিশনে ভাগ করেছে, যে প্রত্যেকটা পার্টিশনের মধ্যে অসংখ্য সেমিনিফেরাস টিউবিউল অবস্থান করছে। এই সেমিনিফেরাস টিউবিউলটাই সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, মনে রাখতে হবে। সেমিনিফেরাস টিউবিউল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ শুক্রাশয় অফ টেস্টিস। কারণ এর মধ্যেই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যেই এবারে বলছো স্পার্ম যদি সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে প্রোডাকশন হয়, কোনো কারণে যদি সেমিনিফেরাস টিউবিউল থেকে পরপর যে লাইনগুলো আমরা পরপর বললাম, সেমিনিফেরাস টিউবিউল, তারপর স্ট্রেট টিউবিউল, তারপরে রেটি টেস্টিস বা জালক শুক্রাশয়, তার ভাষা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, এই যে পরপর নালীগুলোর কথা বললাম, এর মাঝে কোনো জায়গায় যদি ইন্টারাপশন থাকে তাহলে কিন্তু স্পার্মটা এর স্টেপ বাই স্টেপ বেরিয়ে আসতে পারবে না। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের লম্বচ্ছেদে শুক্রাশয়ের যে বিভিন্ন গঠন, সেই গঠনগুলো যদি আমরা দেখি তাহলে পরপর নামগুলো যেন চোখ বন্ধ করে মনে থাকে। পরীক্ষায় যদিও এই অংশটা পড়ে না, শুক্রাশয়ের গঠন বললে এই ছবি আঁকতে হবে না বা এই নামগুলো তোমার পরপর লিখতে হবে না, কিন্তু নামগুলো জেনে রাখা দরকার। সেমিনিফেরাস টিউবিউল থেকে ভাস ডিফারেন্স পর্যন্ত পরপরের নলগুলোর নাম কি। ভাস ডিফারেন্সটা গিয়ে উন্মুক্ত হবে সেমিনাল ভেসিকেলে, খেয়াল রাখতে হবে। ভাস ডিফারেন্সটা গিয়ে উন্মুক্ত হবে সেমিনাল ভেসিকেল। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, বোথ হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে সেমিনাল ভেসিকেল একমাত্র জায়গা যেখানে ফ্রুক্টোজ প্রোডাকশন হয়। যে ক্রিপ্টরকিডিজম, মোনর্কিডিজম মানে দুটো শুক্রাশয়ের একটা যদি নিচে নেমে চলে আসে, স্ক্রোটাম থলিতে নেমে আসে, আর একটা যদি নিচে না আসে, সেক্ষেত্রে তাকে বলে মোনর্কিডিজম। আর দুটো শুক্রাশয়ের কোনোটাই যদি না নামে তখন তাকে বলে অ্যানর্কিডিজম। বোথ কন্ডিশন ইজ অলসো নোন অ্যাজ ক্রিপ্টরকিডিজম। সেই হিসাবে ক্রিপ্টরকিডিজম মে বি ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ, অ্যানর্কিডিজম অ্যান্ড মোনর্কিডিজম। এই দুটো পার্ট স্ক্রোটাম থলির মধ্যে গুবার্নাকুলাম লিগামেন্ট থাকে, এবং লিগামেন্ট থেকে কিছু প্রজেকশন বেরিয়ে আসে যেগুলোকে বলা হয় টেল অফ লকিউড। এই টেল অফ লকিউডের সাহায্যে কিন্তু শুক্রাশয়টা স্ক্রোটাম থলির ভিতরে আটকে থাকে, স্ক্রোটাম থলির ভিতরে সংযুক্ত হয়ে থাকে।
গুবার্নাকুলাম থেকে বেরিয়ে আসা টেল অফ লকইউড নামক লিগামেন্টের সাহায্যে। শর্ট প্রশ্ন, এটা মনে রাখা দরকার। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে দুটো গ্ল্যান্ড, একটা প্রস্টেট গ্ল্যান্ড, একটা কাউপার্স গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড, কাউপার্স গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডের নাম তোমরা হয়তো শুনেছো ইউরিনারি ব্লাডারের। পুরুষদের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডার গোড়ায় অবস্থিত দুটো প্রস্টেট গ্ল্যান্ড থাকে। এখন ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেম একটা কমন প্রবলেম। প্রস্টেট ক্যান্সার একটা কমন ক্যান্সার, অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে প্রস্টেট ক্যান্সার, প্রস্টেটের প্রবলেম। এই প্রস্টেট গ্ল্যান্ডটা কিন্তু মূলত মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অন্তর্গত একটা গ্ল্যান্ড, যেটাকে প্রস্টেট গ্ল্যান্ড বলা হয়। প্রস্টেট গ্ল্যান্ড কি করে না, স্পার্ম যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রবেশ করে, স্ত্রীদেহে যখন স্পার্ম প্রবেশ করে, তখন স্ত্রীদেহের অ্যাসিডিটি থেকে, স্ত্রীদেহের অভ্যন্তরে সার্ভিক্সের মধ্যে বা ইউটেরাসের মধ্যে অ্যাসিডিক মিডিয়াম থাকে। এই অ্যাসিডিক মিডিয়ামতে যাতে স্পার্ম মারা না যায়, তার জন্য প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন হেল্প করে। প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন তোমার স্পার্মকে ফিমেল বডিতে অ্যাসিডিটি থেকে রক্ষা করে। কারণ অ্যাসিডে যদি স্পার্মটা মারা যায়, সেক্ষেত্রে স্পার্ম উইল নট বি এবল টু ফার্টিলাইজ ওভাম। সো স্পার্ম হ্যাভ টু সার্ভাইভ, এবং সার্ভাইভালের জন্য তাকে প্রোটেক্ট করে এই প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন। এছাড়াও স্ত্রী দেহে যাতে স্পার্ম ইজিলি প্রবেশ করতে পারে, তার জন্য স্লিপারি করার দায়িত্ব, ফিমেল বডিতে স্লিপারি করার দায়িত্ব কাউপার্স গ্ল্যান্ড। কাউপার্স গ্ল্যান্ড, এই কাউপার্স গ্ল্যান্ডটা ইজিলি স্পার্মটাকে ফিমেল বডিতে প্রবেশ করতে সাহায্য করে। এই দুটো গ্ল্যান্ড খুব ইম্পর্টেন্ট, দুটো গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড আর কাউপার্স গ্ল্যান্ড। এই দুটো গ্ল্যান্ডের সিক্রেশন ফার্টিলাইজেশনে কোনো না কোনোভাবে হেল্প করে। বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, প্রস্টেট ক্যান্সার, এটাকে অ্যাকচুয়ালি বলে প্রস্টেট ক্যান্সার। বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, কোনো কারণে যদি প্রস্টেট গ্ল্যান্ডের সেলগুলো ডিভাইড করতে শুরু করে দেয় এবং ক্যান্সার ফর্মেশন করে, তখন সেটাকে বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি বলা হয়। সেই আবরণগুলোর মধ্যে একটা আবরণের নাম হলো টিউনিকা ভ্যাজাইনালিস। টিউনিকা ভ্যাজাইনালিস নামক একটা আবরণ রয়েছে। সেই আবরণের দুটো সাবলেয়ার রয়েছে, ভিসেরাল এবং প্যারাইটাল। এবং ভিসেরাল এই প্যারাইটাল দুটো লেয়ারের মাঝখানে যদি ফ্লুইড জমে যায় প্রচুর পরিমাণে, যদি কোনো কারণে ফ্লুইড প্রচুর পরিমাণে জমে যায়, তখন স্ক্রোটাম থলি আকৃতিতে বড় হয়ে যায়, এনলার্জড হয়ে যায়, স্ক্রোটামটা এনলার্জড হয়ে যায়। এই এনলার্জ স্ক্রোটাম হওয়ার কারণ ডিউ টু হিউজ অ্যাকুমুলেশন বা ডিউ টু হিউজ ডিপোজিশন অফ ফ্লুইড উইদিন ভিসেরাল প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস অফ স্ক্রোটাম। এই টিউনিকা ভ্যাজাইনালিস লেয়ারের দুটো সাবলেয়ার, এই দুটো সাবলেয়ারের মাঝখানে প্রচুর পরিমাণে ফ্লুইড জমে যাওয়ার কারণে স্ক্রোটাম থলিটা বড় আকৃতি ধারণ করে, এটাকে বলে হাইড্রোসিল। হাইড্রোসিল নামটা শুনে থাকবে হয়তো, হাইড্রোসিল। এগুলো খুব কমন ডিজিজ অনেকেরই, তবে যেহেতু রিপ্রোডাক্টিভ সিস্টেমের সঙ্গে রিলেটেড, তো অতএব সেক্ষেত্রে অনেক সময় এটাকে এগুলো হেডিং থাকে, মানুষের একটা লজ্জার বিষয় রয়েছে, সেই জন্য এটা হেডিং থাকে। আচ্ছা, তাহলে বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, ক্রিপ্টার্কিডিজম, হাইড্রোসিল। ভেরিকোসিল, ভেরিকোস সিরা নাম শুনে থাকবে। ভেরিকোস সিরা যারা দেখবে ওই স্টেশন বাজারে মোড বয়, মানে স্টেশনে বা লোড নিয়ে মাথায় করে প্রচুর ভারী মালপত্র যারা বয়, তাদের পায়ের দিকে খেয়াল করে দেখবে পায়ের শিরাগুলো স্পাইরাল পেঁচিয়ে পেঁচিয়ে গেছে, ফুলে উঠেছে, মোটা হয়ে গেছে। এগুলো ভেরিকোস, ভেরিকোস হয়ে গেছে, মানে শিরাগুলো স্ট্রেট লাইন সোজাসুজি নেই, বেঁকে বেঁকে গেছে, জড়িয়ে গেছে, মুড়ে গেছে। এরকম ভাবে যদি স্ক্রোটাম থলির মধ্যে ভেরিকোসিস শিরা যদি এরকম হয়ে যায়, তখন সেটাকে ভেরিকোসিল বলা হয়। শিরা ভাঁজ হয়ে ফুলে ওঠে, তখন সেটাকে ভেরিকোসিল বলা হয়। আচ্ছা, আলাদা করে প্রস্টেট ক্যান্সার, বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি। বিনাইন অ্যাকচুয়ালি এটা ভাগ করেছে এই কারণে, ক্যান্সার সেলগুলোকে দুটো ভাগ করা যায়, একটা বিনাইন, একটা ম্যালিগন্যান্ট। বিনাইন টিউমার এর সেলগুলো দে আর আনএবল টু মুভ, একটা অর্গান থেকে আরেকটা অর্গানে সেলগুলো মুভ করতে পারে না, সেক্ষেত্রে বিনাইন টিউমার। আর ম্যালিগন্যান্সি তখন বলা হবে যদি ম্যালিগন্যান্সি মানে সেলগুলো ম্যালিগন্যান্ট বা অমর, কখনো মারা যাবে না সেলগুলো, এবং দে আর এবল টু মুভ থ্রু ব্লাড অ্যান্ড লিম্ফ ফ্রম ওয়ান অর্গান টু অ্যানাদার, তখন সেটাকে বলা হয় তোমার ম্যালিগন্যান্ট সেল। হ্যাঁ, ম্যালিগন্যান্ট ক্যান্সার বলতে মূলত এই ম্যালিগন্যান্ট টিউমারের সেলগুলোকে ক্যান্সার সেল বলা হয়। আচ্ছা, তো প্রস্টেটিক ক্যান্সার এছাড়াও ইম্পোটেন্সি, যদি স্পার্ম প্রোডাকশন করার ক্ষমতা না থাকে, সেক্ষেত্রে তাকে বলে ইম্পোটেন্সি।